ঢাকার অপরাধ জগতের দীর্ঘদিনের আতঙ্ক ছড়িয়ে রাখা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আটক করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার ২৭ মে সকালে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় ৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে তার এক সহযোগী সহ তাকে আটক করা হয়। সরকারের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র আরও জানিয়েছে, আজ যে কোনো সময় এই অভিযান নিয়ে সরকারিভাবে সংবাদ সম্মেলন করা হতে পারে। কথিত 7 স্টার বাহিনীর প্রধান ছিলেন সুব্রত বাইন। পুলিশের খাতায় তার পুরো নাম ত্রিমাতি সুব্রত বাইন। বহুদিন ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়ে ভারতের কারাগারে কিছুদিন বন্দী ছিলেন। সুব্রত বাইনের আদি নিবাস বরিশালের আগলঝরা থানার জোবারপাড়া গ্রামে। তার বাবা বিপুল বাইন ছিলেন একটি এনজিওর গাড়ি চালক। মা কুমুলিনী আর ৩ বোন মেরি, চেরি ও পরীকে নিয়ে ঢাকার মগবাজারে ভাড়া বাসায় থাকতেন। সুব্রত বাইন বড় সন্তান। ১৯৬৭ সালে জন্ম হলি ফ্যামিলি হাসপাতালে। বরিশালে অক্সফোর্ড মিশন স্কুল নামে খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশোনা করেন সুব্রত বাইন। সেখানে হোস্টেলে থেকে ৮ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। সেখানে ভালো না করায় তাকে ঢাকায় শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে ভর্তি করা হয়। সেখান থেকে এসএসসি। এরপর সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে সেখানকার এক নেতার সঙ্গে পরিচয়। কলেজে ভর্তি হওয়া আর হয়নি তার। তখন থেকে বইয়ের বদলে হাতে ওঠে অস্ত্র। খুব অল্প দিনেই মগবাজারে একটি সন্ত্রাসী চক্র গড়ে ওঠে সুব্রতর নেতৃত্বে। ১৯৯৩ সালের দিকে মধুবাজার বাজারে সবজি বিক্রেতা খুন হলে পুলিশের তালিকায় তার নাম ওঠে। এর কিছুদিন পর মগবাজারে বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজি নিয়ে গোলাগুলি হয়। এর পরপরই সুব্রত বাইনের নাম গণমাধ্যমে শিরোনাম হয়। সুব্রত বাইন পরে বিশাল সেন্টারের দোকান মালিক সমিতির নেতাও হন। সেই পরিচয়ে চাঁদাবাজি শুরু করেন। ১৯৯১ নির্বাচনে তিনি বিএনপির হয়ে মগবাজার এলাকায় কাজ করেন। এতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী খুব কাছের লোক হয়ে যান। মগবাজারের মধুবাগ মাঠে একবার তার জন্মদিনের উৎসবও হয়। ওই উৎসবে বিএনপির অনেক নেতা হাজির হওয়ার পর সুব্রত বাইন রাতারাতি তারকা সন্ত্রাসী বনে যান। সে সময় যুবলীগের লিয়াকত মগবাজার এলাকা নিয়ন্ত্রণ করতেন। লিয়াকতের কবল থেকে এলাকার নিয়ন্ত্রণ নিতে বিএনপি পন্থীরা সুব্রতকে সমর্থন দেন। এরপর ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রিপল মার্ডার নেতৃত্ব দেন সুব্রত। এছাড়া মগবাজারের রফিক, সিদ্ধেশ্বরীর খোকন সহ বেশ কয়েকজন তার হাতে খুন হন। ওই সময় রমনা, মগবাজার, কাওরান বাজার ও মধুবাগ এলাকায় গোলাগুলি ছিল নিত্যদিনের ঘটনা। অবস্থা এমন হয়েছিল যে হতাহতের খবর না পেলেও পুলিশ ঘটনাস্থলে যেত না। এভাবে খুব অল্প সময়ে রাজধানীর দক্ষিণাংশের একটি বড় অংশের নিয়ন্ত্রণ চলে আসে সুব্রত বাইনের হাতে। তার বিরুদ্ধে কমপক্ষে ৩০টি মামলা ছিল। এর মধ্যে ১৯৯১ সালের আগারগাঁওয়ে জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ খুনের ঘটনায় তার যাবজ্জীবন সাজা হয়। ১৯৯৭ সালে নয়াপল্টন এলাকার একটি হাসপাতাল থেকে গোয়েন্দা পুলিশের এসি আকরাম হোসেন গ্রেপ্তার করেন সুব্রত বাইনকে। বছর দেড়েক জেলে থাকার পর জামিনে বেরিয়ে যান। সুব্রত জেলে থাকার সময় তার স্ত্রী লুসি গ্রুপেরই এক সদস্যের প্রেমে পড়েন। জেল থেকে বেরিয়ে ঘটনা জানার পর সুব্রত নিজেই লুসিকে সেই যুবকের সঙ্গে বিয়ে দেন। লুসির ২ সন্তান ছিল। পরে ১৯৯৯ সালে কুমিল্লায় বিউটি নামের এক নারীকে বিয়ে করেন সুব্রত। তবে বিয়ের কয়েক বছর পর বিউটিকে ডিভোর্স দেন। বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০১ সালের ২৫ ডিসেম্বর ২৩ শীর্ষ সন্ত্রাসীর নাম এবং তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। এ তালিকায় প্রথম নামই ছিল সুব্রত বাইনের। তার নামে ইন্টারপোলেও নোটিশ দেওয়া হয়। এরপর সুব্রত ঢাকা ছেড়ে কলকাতায় ঘাঁটি গড়েন। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার জামেলা নামের এক নারীকে বিয়ে করেন। সেই ঘরেও একটি মেয়ে আছে। ভারতে গিয়ে তিনি জমি কিনে স্থায়ীভাবে বসবাসের জন্য যাবতীয় নথিপত্র তৈরি করেন সুব্রত। সুব্রতর ছোট বোন চেরির স্বামী অতুল জানান, সুব্রতর ভারতীয় নাগরিকত্বের সকল কাগজপত্র আছে। এরপরেও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২০০৮ সালের ১১ অক্টোবর কলকাতা পুলিশ তাকে আটক করে। তবে বেশি দিন জেলে থাকতে হয়নি। জামিন পেয়ে দুবাই চলে যান। সেখান থেকে ফিরে কলকাতার এক চিত্রনায়িকার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। সেই ফোন কলের সূত্র ধরে ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাকে ধাওয়া করে। টাস্ক ফোর্সের তাড়া খেয়ে সুব্রত নেপালের সীমান্ত শহর কাকরভিটায় ঢুকে পড়েন এবং নেপালি পুলিশের হাতে গ্রেপ্তার হন। প্রথমে তাকে পূর্ব নেপালের ভাদ্রপুর এবং পরে ঝুমকা কারাগারে নেওয়া হয়। ২০১২ সালের ৮ নভেম্বর সেই কারাগারে ৭৭ ফুট লম্বা সুড়ঙ্গ কেটে পালিয়ে যান। আবার কলকাতায় আসার কয়েকদিন পর ২৭ নভেম্বর বউবাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কলকাতার জেলেই আছেন। কলকাতায় থাকার সময় সেখানেই বসে ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন সুব্রত বাইন। সড়ক ও জনপথের বড় বড় ঠিকাদারি কাজ ভাগাভাগি করতেন। সেই চাঁদার টাকায় নদিয়ায় ৫০ বিঘা জমিসহ এক বাগান বাড়ি কেনেন। এছাড়া ঢাকা ও কলকাতার ব্যবসায়ীদের টাকা আদায়ের কাজটি তিনি করতেন। কলকাতার ব্যবসায়ীদের পাওনার টাকায় ঢাকার কোনো ব্যবসায়ীর কাছে আটকে গেলে সুব্রতর লোকজন আদায় করে দিত।